স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এই বৈশ্বিক মহামারীতে করোনা ভাইরাসের সময়কালে তোমরা বাসায় বসে তোমাদের সময় অপচয় না করে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। বিশেষ করে দশম শ্রেণীর কথাই বলি। দশম শ্রেণীর নির্বাচনের পরীক্ষা সন্নিকটে হওয়ার কথা ছিল, কিন্তু যদি নির্বাচন পরীক্ষা হতে নাও পারে, তোমরা ভুলে গেলে চলবে না যে তোমাদের এসএসসি পরীক্ষা অবশ্যই হবে। নির্বাচনের পরীক্ষা হোক আর না হোক, তোমরা অবশ্যই স্মরণে রাখবে এসএসসি পরীক্ষা মিস হবে না, পরীক্ষা হবেই হবে, 1 মাস আগে হোক আর 1 মাস পরে হোক। তো সেই লক্ষ্যে তোমরা তোমাদের সিলেবাসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কখনো পরীক্ষার প্রতি অবহেলা করবে না। যদি ভেবে থাকো পরীক্ষা হবে না, তা তোমার ভীষণ ক্ষতি হবে। পরীক্ষা হবে এটা ভেবেই তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাও। তো যাই হোক, আজকে আমি দশম শ্রেণীর গণিতের 14.2 এর একটা অনুশীলনীর একটা জ্যামিতি পড়াবো, ঠিক আছে? তো সেটা হলো 13 খ। এবিসি এবং ডিএফ দুইটি সদৃশ ত্রিভুজ। কি ত্রিভুজ? সদৃশ ত্রিভুজ। প্রমাণ করো যে এত সমান এত। এই দুইটা চিত্র প্রশ্নে দেওয়া ছিল, বইয়ে দেওয়া আছে। এখন এইভাবে বইয়ে লম্ব আকারে দেওয়া আছে। তাহলে দেখো, সদৃশ ত্রিভুজ তো প্রশ্নে বলাই আছে, আবার দুইটা চিত্র প্রশ্নে উল্লেখ আছে। মানে এম এবং ডিএন হচ্ছে লম্ব, আর লম্ব মানেই তো উচ্চতা। এখন কথা হলো, অনেকে মনে একটা প্রবলেম থাকে, কিভাবে সদৃশ বলতে কি বুঝি? সর্বসময় জিনিসই একটা, সদৃশ হচ্ছে ভিন্ন জিনিস, ঠিক আছে? এখন তার আগে একটা কথা বলি, যে কোনো ত্রিভুজের যদি উচ্চতা দেওয়া থাকে, আবারও বলি, যে কোনো ত্রিভুজের যদি উচ্চতা দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সবাই জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি আমি এই ত্রিভুজের কথাটাই বলি, তাহলে কি দাঁড়ায় দেখো তো? ত্রিভুজ এ বি সি হাফ ইন্টু বিসি ইন্টু এম। আবারও বলি কিভাবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি উচ্চতা দেওয়া থাকে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা জানি। তাহলে ভূমি হলো বিসি, উচ্চতা হলো এম। একইভাবে এই ত্রিভুজ একইভাবে বলতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা আমাদের ব্যবহারটা লাগবে আজকের উপপাদ্য প্রমাণে, এটা জেনে গেলাম। এখন কথা হলো, সদৃশ মানে কি? মনে রাখবে, সদৃশ আর সর্বসম তারা এক নয়, সম্পূর্ণ পৃথক। সদৃশ হলো যদি একটা ত্রিভুজের 3টি কোণ অপর ত্রিভুজের 3টি কোণের সমান হয়ে থাকে, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ কোণ। আবার বলি, যদি একটা ত্রিভুজের 3টি কোণ অপর ত্রিভুজের 3টি কোণের সমান হয়ে থাকে, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ কোণ। কিভাবে লক্ষ্য করো? মনে করো এই কোণের সাথে ডি কোণ যদি হয়ে যায় এ কোণ সমান ডি কোণ, আর যদি হয় বি কোণ সমান ই কোণ, আর যদি হয় সি কোণ সমান এফ কোণ। দেখো ক্লিয়ার করতেছি, এই যে এ কোণ সমান ডি কোণ, আর বি কোণ সমান ই কোণ, আর সি কোণ সমান এফ কোণ যদি সমান হয়ে যায়, তখনই আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সদৃশ কোণী। আর সদৃশ কোণী মানেই তো সদৃশ। যখনই দুইটি ত্রিভুজ সদৃশ কোণী হবে, তখনই ত্রিভুজ দুইটা সদৃশ। আশা করি কি ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি বলছি এ কোণ সমান ডি কোণ, কিন্তু এ কোণ বলতে আমরা এভাবেও লিখতে পারি, এই যে বি এ সি কোণ ইকুয়াল টু ইডি এফ কোণ। আমি প্রথমে বলেছিলাম এ কোণ সমান ডি কোণ, সেটাতে এভাবেও প্রকাশ করা যায়, বি এ সি কোণ সমান ইডি এফ কোণ। একইভাবে পরের দুটো প্রকাশ করা সম্ভব। তাহলে আমরা কি জানলাম? যদি একটা ত্রিভুজের 3টি কোণ অপর ত্রিভুজের 3টি কোণের সমান হয়ে থাকে, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ কোণী, মানে সদৃশ। এখন কথা হলো, যদি একটা ত্রিভুজের 2টা কোণ অপর ত্রিভুজের 2টি কোণের সমান হয়, তাহলেও কিন্তু সদৃশ কোণী বলা যাবে। খেয়াল করো কথাটা, যদি একটা ত্রিভুজের 2টি কোণ অপর ত্রিভুজের 2টি কোণের সমান হয়ে থাকে,
তাহলেও কিন্তু সদৃশকোণী বলা যায়। কোন শর্তে? কারণ দুইটা কোণ সমান হলে 3 নম্বরটা আপনা আপনি সমান হয়ে যাবে। আবারও বলি, যদি একটা ত্রিভুজের দুইটি কোণ অপর ত্রিভুজের দুইটি কোণের সমান হয়ে যায়, তাহলে তৃতীয় কোণটি এমনিতেই সমান হয়ে যাবে, তখনও সদৃশ বলা সম্ভব। তার মানে আমরা লক্ষ্য করতে পারলাম যে একটা ত্রিভুজের দুইটি কোণ অপর ত্রিভুজের দুইটি কোণের সমান হয়, এতে করে আমরা সদৃশকোণী বলা যাবে, ভুল হবে না, কারণ তৃতীয় কোণটা এমনিতেই সমান হয়ে যাবে। তাহলে এখন আমরা জানতে পারলাম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, জানতে পারলাম সদৃশকোণী হলে কি হবে না হবে। আরেকটা তথ্য জানলে আমরা মূল উপপাদ্যটা পড়াতে আর কোনো বাধা থাকবে না। এখন দেখুন, আরেকটা তথ্য হলো, বিশেষ করে তোমরা এর আগে যে উপপাদ্যগুলো তোমরা পড়ে আসছো বইয়ে, একটা প্রশ্ন ছিল দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। অনুরূপ জিনিসটা মানে কি? আমি যদি বলি বাম হাতের সাথে বাম হাত, ডান হাতের সাথে ডান হাত, ভূমির সাথে ভূমি, এটি অনুরূপ। তাহলে আবারও বলি, দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। যেমন এটার সাথে এটা অনুরূপ, বাম দিকের বাহু, এটার সাথে এটা অনুরূপ, ডান দিকের বাহু, আর এটাও ভূমি, এটাও ভূমি, ভূমির সাথে ভূমি। যেমন এইভাবে লেখা যায়, এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএফ ইকুয়াল টু বিসি বাই ইএফ। তাহলে ব্যাপারটা আমরা কি জানতে পারলাম? যদি দুটি ত্রিভুজ সদৃশকোণী হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। কিভাবে? এবি সমান ডি, আগে অবশ্য অনুরূপ জিনিসটা বুঝতে হবে। এবি সমান ডি, এসি সমান ডিএফ, আর হচ্ছে বিসি সমান ইএফ। তবে আমাদের এই যে প্রশ্নটা আছে না, সদৃশ কিন্তু বলাই আছে। যদি প্রশ্নের সদৃশ বলা যায়, তাহলে বিনা প্রমাণে এই অংশটা লেখা সম্ভব। যদি প্রশ্নের সদৃশ বা সদৃশকোণী লেখা থাকে, তাহলে কি বলছি, বিনা প্রমাণে আমরা এই অংশটা ব্যবহার করতে পারবো। তাহলে এই পদ্ধতিটা পড়ানোর জন্য যতটুকু তথ্য ছিল আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, মনোযোগ রাখো। এখন দেখো, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন এটার মধ্যে তেমন কিছু নেই, শুধু এটাই লিখবা এবিসি এবং ডিএফ দুটি সদৃশ ত্রিভুজ। এখানে ছিল প্রমাণ করো যে, আর তোমরা লিখবা প্রমাণ করতে হবে যে, মানে প্রমাণ করতে হবে যে এই প্রশ্নটা, মানে বিশেষ নির্বাচন হবো এটি, শুধু প্রমাণ করো যে জায়গায় প্রমাণ করতে হবে যে লিখলে হবে। এবার যাচ্ছি আমরা প্রমাণ। এখন ভাবতে পারো এটার মধ্যে অঙ্কন কি লাগবে না লাগবে না? খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, যেহেতু প্রশ্নে আমাদের লম্ব আঁকা আছে, এটা উদ্দীপকের চিত্রটা আঁকা আছে, সেহেতু আমরা লম্বের কথা বলার কোনো দরকার নাই। কিন্তু উদ্দীপকে যদি চিত্র দেওয়া না থাকে, খেয়াল করো, উদ্দীপকে যদি চিত্র দেওয়া না থাকে, শুধু যদি লেখা থাকে এবিসি এবং ডিএফ দুটি সদৃশ ত্রিভুজ, তাহলে কষ্ট করে দুইটা লম্ব আঁকতে হবে। যদি উদ্দীপকে চিত্র দেওয়া না থাকে, তাহলে কি করতে হবে, এম এবং ডিএম দুটি লম্ব আঁকতে হবে। তখন আমরা অঙ্কন অবশ্যই লাগবে। অঙ্কন তখন কি লিখতে হবে, যে এ হতে ভূমি বিসি এর উপর এম এবং ডি হতে ভূমি ইএফ এর উপর ডিএন লম্ব আছে। যদি চিত্র দেওয়া না থাকে উদ্দীপকে, তখন এটা প্রয়োজন। আর যদি চিত্রে লম্ব আঁকাই থাকে, তাহলে অঙ্কনের কোনো দরকার নেই। আশা রেখে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা যাচ্ছি প্রমাণের দিকে। প্রমাণে লক্ষ্য করো, এবিসি এবং ডিএফ দুটি সদৃশ ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ দুটি
সদৃশ ত্রিভুজ। খেয়াল করো, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ দুটি সদৃশ ত্রিভুজ। এই লাইনটা আমরা পাইছি প্রশ্নে ছিল। কোথায় ছিল? প্রশ্নে ছিল। এখন আমরা লিখতে পারি এবি বাই ডিই, এসি বাই ডিএফ ইকুয়াল টু বিসি বাই ইএফ। আর একটু নজর দাও, আমি একটু আগে বলেছিলাম দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। অনুরূপ বলতে এবির সাথে ডিই, বিসির সাথে ইএফ আর এসির সাথে ডিএফ। ওই প্রেক্ষিতে আমরা লিখলাম এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএফ ইকুয়াল টু বিসি বাই ইএফ। এই অংশটা পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে কাজে লাগবে। ঠিক আছে, এইটুকু আশা রাখি এটুকু তোমাদের কোনো সমস্যা হয় না। আবার ত্রিভুজ এবিসি, এখন আমি বলেছিলাম যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু বিসি ডট এম, হাফ ডট বিসি ডট এম। এবং এবং যদি দেখো এবং ত্রিভুজ ডিইএফ এবং ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু হাফ ডট ভূমি ডট উচ্চতা। কি লেখা যায়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই দুইটা তোমরা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র থেকে লিখতে পারবো। এখন আমরা এই দুইটা ভাগ করবো। কি করব? ভাগ করি। দেখো, ভাগ করলে আসবে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ, তখন আসবে হাফ বিসি ডট এম আর হাফ ইএফ ডট ডিএম, বা ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিএফ বিসি বাই ইএফ ডট এম বাই ডিএম। এই দুটাকে ভাগ করবো। ভাগ করে কি হলো? হাফ হাফ ভাগ। আমার বিসির নিচে ইএফ রাখলাম আর এম এর নিচে ডিএম দিয়ে এক নাম একটা সমীকরণ দিলাম। আশা রাখি এইটুকু তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ক্লিয়ার? এখন দেখো, এখন ত্রিভুজ এ বি এম এবং ত্রিভুজ ডিই এম এ, খেয়াল করো এ বি এম আমরা এই ত্রিভুজটা নিলাম এবং ত্রিভুজ ডিই এম এই ত্রিভুজটা, এ বি এম এবং ত্রিভুজ ডিই এম এই দুইটা ত্রিভুজে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, প্রথমত লেখা যাবে এ বি এম কোণ ইকুয়াল টু ডিই এম কোণ, যেহেতু ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সদৃশ। একটু মনোযোগ দাও। এ বি এম কোণ ইকুয়াল টু ডিই এম, কিভাবে তার সমান হলো? আমি তো পূর্বেই বলেছিলাম যদি প্রশ্নে সদৃশ লেখা থাকে তার মানে প্রথমে ইঙ্গিত করা হলো যে একটা ত্রিভুজের 3 কোণ অপর ত্রিভুজের 3 কোণের সমান, কারণ প্রশ্নে স্পষ্ট উল্লেখ আছে সদৃশ। তাহলে এখানে দেখুন কিভাবে তারা, যদি যেহেতু দুইটা ত্রিভুজ সদৃশ লেখা ছিল তার মানে বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ আর এ কোণ সমান ডি কোণ। আবারও বলি, সদৃশ বলাতে প্রশ্নে নিঃসন্দেহে বলতে পারি এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ। তাহলে ওই প্রেক্ষিতে বলাই তো যায়
এ বি সি কোণ যে কথা আর এ বি এম কোণ একই কথা। আমরা লিখছি এ বি এম কোণ ইকুয়াল টু ডিই এফ কোণ যে কথা আর ডিই এন কোণ একই কথা। ওই প্রেক্ষিতে তারা সমান হবে, তার মানে তারা পূর্বে তারা সদৃশ হওয়াতেই আমরা দুইটা কোণকে আমরা সমান দেখাতে পারছি। আশা রেখে তোমাদের ক্লিয়ার হলো। তারপরে আসুন এ এম বি কোণ ইকুয়াল টু ডি এন ই কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। কি দিলাম? এ এম বি কোণ এই কোণটা সমান ডি এন ই কোণ 90 ডিগ্রি, কারণ এটাতে লম্ব আঁকা, উদ্দীপকে তো লম্ব আঁকাই আছে। ওই হিসেবে যেহেতু এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, আমরা তাদেরকে সমান দেখাতেই পারি। একটা কথা তোমাদের আমি পূর্বেই বলেছিলাম, যদি একটা ত্রিভুজের দুই কোণ অপর ত্রিভুজের দুই কোণের সমান হয়ে থাকে, তৃতীয় কোণটা আপনা আপনি অটো সমান হয়ে যাবে, নিশ্চিত হবে। তাহলে এখন বাকি রইল এই কোণটা, এই কোণটা আপনা আপনি সমান হয়ে যাবে। এবং অবশিষ্ট বি ই এম কোণ ইকুয়াল টু অবশিষ্ট ইডি এন কোণ। লক্ষ্য করো, এবং অবশিষ্ট টি ই এম কোণ ইকুয়াল টু অবশিষ্ট ইডি এন কোণ। যখন দুইটা কোণ সমান হলো, আর তার মানে তৃতীয় কোণটা আপনা আপনি সমান হয়ে যাবে, অর্থাৎ বি এম কোণ ইকুয়াল টু অবশিষ্ট ইডি এন কোণ। তার আমরা জানি যদি একটা ত্রিভুজের তিন কোণ অপর ত্রিভুজের তিন কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ কোণী, আর সদৃশ কোণী হলেই সদৃশ বলা যায়। এই মুহূর্তে আমরা দুইটা ত্রিভুজের সদৃশ কোণী লিখতেই পারি। সুতরাং ত্রিভুজ এবিএম এবং ত্রিভুজ ডিইএম সদৃশ কোণী। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে দেখো, এই দুইটা ত্রিভুজ যখন আমি সদৃশ কোণে দেখাতে পারলাম, তখন আমি বলতে পারি ত্রিভুজদ্বয় সদৃশ। কারণ সদৃশ কোণী মানেই তো সদৃশ, সদৃশ কোণী মানেই সদৃশ। আচ্ছা, যদি সদৃশ হয়েই থাকে, আমি তোমাদেরকে এটা শুরু করে আগে বলেছিলাম যে দুটি ত্রিভুজ সদৃশ হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে এখন লক্ষ্য করো, এখানে এই দুইটা ত্রিভুজের মধ্যে সম্পর্ক, একটা এবিএম আর একটা ডিএম, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। এখন আমরা লিখতে পারি, সুতরাং এবি বাই ডিই, এবি বাই ডিই ইকুয়াল টু এএম বাই ডিএন। আবারও লক্ষ্য করো, সুতরাং এবি বাই ডিই ইকুয়াল টু এএম বাই ডিএন। কেন লিখলাম? দুটি ত্রিভুজ সদৃশ হলেই অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। ওই প্রেক্ষিতে আমরা এই বাহুটা বা এই বাহুটা, এই বাহুটা বা এই বাহুটা লিখতে পারলাম। এবার লক্ষ্য করো, এই যে একটা লাইন এখানে আছে, এখান থেকে আমাদের কিছু কাজে লাগবে। দেখো, এখানে দেখো, এখানে ছিল বিসি ছিল পূর্বের, এইটা সমান এইটা, এইটা সমানও এইটা। এখানে আমি যদি দেখি কিন্তু এবি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই ইএফ। বলো তো কিভাবে লিখলাম? এবি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই ইএফ। এবি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই ইএফ, এটা আমরা প্রমাণের শুরুতেই ছিল। এবার একটা জিনিস লক্ষ্য করো,
এখানে আছে এবি বাই ডি, ঠিক আছে, এখানে আছে এবি বাই ডি। তাহলে এইটা এই পার্ট এবং এই পার্ট যদি আমরা কম্পেয়ার মানে তুলনা যদি করি, এবি বাই ডি বাদ থাকবে এএম বাই ডিএম ইকুয়াল টু বিসি বাই ইএফ। সুতরাং এএম বাই ডিএম ইকুয়াল টু বিসি বাই ইএফ। আমি আরেকটু ক্লিয়ার করে দেখো, এই অংশ আর এই অংশ যদি তুলনা করি, এবি বাই ডি আর এবি বাই ডি বাদ, মানে বাম সাইড বাদ থাকবে কি ডান সাইড। তাহলে এএম বাই ডিএম ইকুয়াল টু বিসি বাই এফ ইকুয়াল টু বিসি বাই এফ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এএম বাই ডিএম ইকুয়াল টু বিসি বাই ইএফ হলো, এটুকু কোনো সমস্যা নেই, 1 নং হতে পারে। এক নংটার কথা আমরা পুরো পড়েছিলাম, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু আমাদের ছিল বিসি বাই ইএফ ইকুয়াল টু এএম বাই ডিএম। এটা যখন শুরুতে করেছিলাম প্রমাণের অংশে ওইখানে ছিল। এখন দেখুন ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ বিসি বাই ইএফ, এখন এটার বদলে আমরা কাকে লিখতে পারি, এই যে দেখো, তাহলে এম বাই ডিএনএস ধরে আমরা এখন বিসি বাই ইএফ লিখতে পারি, বিসি বাই ইএফ বা ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু বিসি স্কয়ার বাই ইএফ। সমীকরণ নম্বর দিলাম 2, কারণ পূর্বের এই সমীকরণকে পূর্বে 1 নং, এটা হচ্ছে 2 নং। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা সামনের দিকে যাই। এইটুক হয়ে গেল। আবার যেহেতু এবি বাই ডিই, এবি বাই ডিই ইকুয়াল টু, বা আমরা এভাবেও তো লিখতে পারি যে এসি বিসি বাই ইএফ ইকুয়াল টু এবি বাই ডি ইকুয়াল টু এসি বাই ডিএফ। এটা লিখছি কিভাবে, শুরুতে যে লাইনটা ছিল এখানে লিখলাম আমরা বিসি বাই ইএফ ইকুয়াল টু এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএফ। এই লাইনটা একেবারে প্রমাণের শুরুতেই ছিল, এখান থেকে লেখা হলো। এখন আমরা যদি বর্গ করে দিই, কি করে দেব, বর্গ যদি করে দিই তখন কি দাঁড়ায় দেখো, বা বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার এবি স্কয়ার বাই ডিএফ ডি স্কয়ার আর এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ার বর্গ বর্গগড়। এটাকে আমরা দিতে পারি সমীকরণ 3। কত দিতে পারি সমীকরণ 3 নং দেওয়া। এখন দেখুন যদি আমরা 2 নং এর সাথে 3 নং তুলনা করি, তুলনা করব কিভাবে, দেখো এই অংশ এই অংশ হুবহু মিল আছে। আবার বলি এই অংশটা হুবহু মিল আছে, তাই বলে কি বাদ দিয়ে দেব, না, বাদ তো দেওয়া যাবে না। এখন দেখুন এটা সমান এটা, এটা মানে এটা, তার মানে কি লেখা যায়, 2 ও 3 নং তুলনা করে পাই, 2 ও 3 নং তুলনা করে পাই, কি পাবো, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ
ইকুয়াল টু ab স্কয়ার বাই ডি স্কয়ার এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ার আর বিসি স্কয়ার বা ইএফ স্কয়ার। প্রুভড। আবারও লক্ষ্য করো কিভাবে তুলনাটা করা হলো। এই অংশে অংশ মিল আছে, এইটা সমান যদি এটা হয়, আবার এখানে কিন্তু এটা সমান তারা। লক্ষ্য করো এটার সমান যদি এটা হয়, আবার এখানে কি এটা সমান বাকি ডিফারেন্ট, তার মানে এবারে যে লেখা যা তুলনা করে এত সমান ab স্কয়ার বাই ডি স্কয়ার এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার। আমাদের যে প্রমাণটা করতে বলা হয়েছে প্রশ্নে, সেই প্রমাণটা আমাদের চলে আসছে। আশা করি তোমাদের প্রমাণটা আমি দিলাম খুব ভালো লাগছে, কারণ প্রমাণটা কোনো কঠিন নয়, একেবারে সহজ। শুধু যে কথাগুলো আমি বারবার বললাম যদি মনে রাখতে পারো, অনায়াসে তোমরা এটা আয়ত্ত করতে পারবে। ঠিক আছে, তো একটু দেখো ভালো করে প্রমাণটা। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুখে থাকো, ভালোভাবে বাসায় লেখাপড়া চালিয়ে যাও, কখনো সময় অপচয় করবে না, কারণ সময় মূল্যবান সম্পদ, অপচয় করলে তোমাদের বিশাল ক্ষতি হবে। ঠিক আছে, তো আজকে এটুকুই, ভালো থাকো।